মুম্বাইয়ের কর্পোরেট জগতের চকমকে সিইও অন্না কাপুর হঠাৎ রাজস্থানের এক ধুধু গ্রামে তার বিলাসবহুল গাড়িটি ভেঙে পড়ল, যেখানে সময় যেন থমকে আছে। নেটওয়ার্ক নেই, সাহায্য নেই, আছে শুধু মাটির ঘর আর এক সরল কৃষক রবি শর্মা। অন্না যেখানে টাকা দিয়ে সব কিনতে অভ্যস্ত, সেখানে রবি বিনা স্বার্থে সাহায্যর হাত বাড়াল। উঁচু হিল আর সিল্কের শাড়ির অন্না কি পারবে মাটির দেয়াল আর নীরবতার এই অচেনা জগতে মানিয়ে নিতে? নাকি রবির সহজ জীবন দর্শন তাকে তার হারিয়ে যাওয়া শিকড়ের সাথে নতুন করে পরিচয় করাবে? জানুন কিভাবে এক রাতের অপ্রত্যাশিত বিরতি একটি মেয়ের জীবনের গতিপথ পাল্টে দেয়, যা তাকে তার বাবার লুকানো প্রতিশ্রুতির মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এবং কর্পোরেট সাফল্যকে পিছনে ফেলে আত্মার খোঁজে মাটির পথে হাঁটতে শেখায়। এটি শুধু একটি রোম্যান্টিক গল্প নয়, এটি নিজের ভেতরের আলো জ্বালানোর এক অনুপ্রেরণামূলক যাত্রা। রাজস্থানের একটি পুরানো কাঁচা রাস্তা, যার দুপাশে শুকনো ঝোপঝাড় এবং কিছু কিছু সবুজের ঝলক দেখা যাচ্ছিল। আকাশ ধুলো আর মেঘে ভরা, আর দূর দূরান্ত পর্যন্ত কোনো শহরের ব্যস্ততা ছিল না। এই জায়গাটি ছিল বন্দি, একটি ছোট শান্ত গ্রাম যেখানে সময় যেন থমকে দাঁড়িয়েছে। একটি ঝকঝকে সাদা এসইউভি গাড়ি হঠাৎ থেমে গেল। ইঞ্জিন থেকে অদ্ভুত শব্দ বের হল এবং তারপর ধোঁয়া উঠতে শুরু করল। গাড়ি থেকে নামলেন এক মহিলা। দ্রুত চলন, উঁচু হিলের জুতো, সাদা সিল্কের শাড়ি এবং হালকা মেকআপে তিনি পুরোপুরি এক কর্পোরেট জগতের ছবি। তার নাম ছিল অন্না কাপুর, মুম্বাইয়ের এক বিখ্যাত তরুণী ব্যবসায়ী এবং কাপুর মিডিয়া টেকের সিইও। অন্না ফোন বের করলেন, কিন্তু এখানে নেটওয়ার্ক ছিল না। কপালে ভাঁজ পড়ল, কিন্তু মুখে সেই পরিচিত অহংকার ছিল। তিনি চশমা খুলে চারদিকে তাকালেন। নিস্তব্ধতা, ধুলো এবং গরম বাতাস। ঠিক সেই সময় সামনে থেকে একটি সাইকেল আসতে দেখা গেল। এক রোগা পাতলা যুবক, কপালে ঘাম, কাঁধে খেজুরের ঝুড়ি এবং চোখে এক শান্তি যা শহরে মেলা কঠিন। সে ছিল রবি শর্মা, এক স্থানীয় কৃষক যে ক্ষেত থেকে ফিরছিল। এই শুনুন, অন্না উঁচু গলায় ডাকলেন। আওয়াজে আদেশ ছিল, অনুরোধ নয়। রবি থামল, সাইকেলটি এক পাশে দাঁড় করিয়ে না ঘাবড়ে তার দিকে তাকাল। গাড়ি খারাপ হয়ে গেছে, আপনি কোনো মেকানিকের সন্ধান জানেন? রবি না ঘাবড়ে গাড়িটির দিকে তাকাল, তারপর চোখ তুলল তার দিকে। ধোঁয়া ইঞ্জিন থেকে বেরোচ্ছে, মনে হয় জলের অভাব হয়েছে। আমি দেখতে পারি। ঠিক আছে, পয়সা নিয়ে নেবেন। অন্না তাড়াতাড়ি যোগ করলেন, যেন সব কিছুর দাম আগে ঠিক করা জরুরি। রবি হাসি মুখে বলল, আমি পয়সার জন্য নয়, সাহায্যের জন্য দেখব। অন্না চমকে উঠলেন, শহরে কেউ স্বার্থ ছাড়া কিছু করে নাকি? দেখুন, আমি এখানে কারুর দয়ায় ফেঁসে থাকতে পারি না। আমি যা কিছু নিজের পরিশ্রমের কারণে। রবি শান্ত স্বরে বলল, আমি এমন কিছু বলেছি নাকি? অন্না কিছু বলবেন তার আগেই রবি বোনেট খুলে ফেলল। সে ঝুঁকে জলের পাইপ পরীক্ষা করে বলল, ইঞ্জিন গরম, এখন এটিকে ঠান্ডা হতে দিন, তারপরই কিছু করা যেতে পারে। অন্না আবার মোবাইল দেখলেন, এখনও নো সিগন্যাল। তিনি রাগে গাড়ির দরজা বন্ধ করে একপাশে ছায়ায় গিয়ে দাঁড়ালেন। রবি সাইকেল তুলল, যেন চলে যাবে। দাঁড়ান, অন্না বললেন, এখন আমি কি করব? এখানে তো কোনো হোটেল বা ধাবাও দেখা যাচ্ছে না। রবি তার চোখে তাকালো। শহরের ক্লান্তি, নিরাপত্তাহীনতা এবং অভিমান একসাথে ঝরে পড়ছিল। আমার বাড়ি কাছেই, যদি চান তবে এক রাত সেখানেই কাটাতে পারেন। কাল সকালে গাড়িটা আবার দেখব। অন্না সন্দেহ করলেন, এক অচেনা লোক, গ্রামের, এবং তিনি একা একটি মাটির বাড়িতে রাত কাটাবেন? আপনি বলতে চাইছেন আপনি চান আমি একটা ঝুপড়িতে থাকি? ঝুপড়ি নয়, ঘর। দেওয়াল মাটির, কিন্তু মন পাথরের নয়। রবি বলল এবং সাইকেল নিয়ে এগিয়ে গেল। অন্না সেখানেই দাঁড়িয়ে রইলেন। হাই হিলে কাদা লেগে যাচ্ছিল এবং বাতাসে উড়ন্ত ধুলোয় তার শাড়ি নোংরা হচ্ছিল। তিনি ঘাবড়ে গেলেন। গাড়ি বন্ধ, নেটওয়ার্ক নেই, কোনো আপনজন নেই, এবং সামনে সেই রাস্তা যা হয়তো শুধু একাকিত্বের দিকে যায়। তিনি একটি লম্বা শ্বাস নিলেন, তারপর আওয়াজ দিলেন, ঠিক আছে, আমি চলছি। রবি থামল, না হেসে মাথা নাড়ল এবং বলল, রাস্তা পিচ্ছিল, সাবধানে চলবেন। শান্ত ঘর ও প্রশ্নহীন উত্তর তারা
দুজন গ্রামের দিকে হাঁটতে শুরু করল। রাস্তায় গুলার গাছ, পিপল গাছের ছায়া এবং ধুলো ভরা বাতাস তাদের সঙ্গী দিচ্ছিল। অন্যার কাছে সবকিছু অদ্ভুত লাগছিল। গরুর ডাক, মাটির গন্ধ এবং সবথেকে বেশি রবির নীরবতা। আপনি প্রতিটি প্রশ্নের উত্তর এত সোজাভাবে কেন দেন? অন্না নীরবতা ভাঙলেন। কারণ শহরের মতো এখানে কথা ঘুরিয়ে ফিরলে বলতে জানি না, রবি উত্তর দিল। অন্না বুঝতে পারলেন না এটা একটা উত্তর ছিল নাকি একটা আয়না। কিছুক্ষণ পরে তারা একটি ছোট বাড়ির কাছে পৌঁছাল। দেওয়াল মাটির, ছাদে শুকনো খড়ের স্তর এবং বাইরে একটি তুলসী গাছ। একটি কুকুর ঘেউ ঘেউ করল, কিন্তু রবি ইশারায় তাকে শান্ত করে দিল। এটা আপনার বাড়ি? অন্না জিজ্ঞেস করলেন। হ্যাঁ, সেই বাড়ি যেখানে এখন আপনি রাত কাটাবেন। রবি কোনো আত্মগৌরব ছাড়াই বলল। অন্নার মুখে তখনও সন্দেহ ছিল, কিন্তু তিনি ক্লান্ত ছিলেন। ভিতরে পা রাখলেন। একটি ছোট ঘর, একটি দড়িতে ঝোলানো দুটি চাদর, এক কোণে পুজোর জায়গা যেখানে ভগবান শিবের মূর্তি এবং আগরবাতির সুবাস ছড়ানো। রবি একটি মাদুর নিচে পাতল এবং বলল, আরাম করুন, আমি খাবার বানাই। আমি বাইরের কিছু খাই না, আমার অ্যালার্জি হতে পারে। ভাত, মুগ ডাল আর সামান্য ঘি। অ্যালার্জি হয় না, শান্তি হয়, রবি উত্তর দিল। সে রান্নাঘরের দিকে চলে গেল। অন্না জানালার পাশে বসে রইলেন। বাইরে অন্ধকার নেমে এসেছে। তার শাড়ি এখনো নোংরা ছিল, জুতোয় মাটি ভরা ছিল। কিন্তু যেই জিনিসটি তাকে সবথেকে বেশি বিরক্ত করছিল তা ছিল রবির শান্তি। এত নীরবতায় এত কিছু কিভাবে বলা যেতে পারে? রবির রান্নাঘর খুব সাধারণ ছিল। এক কোণে মাটির চুলা, পাশে কাঠ এবং দেওয়ালে কিছু মশলার থলি ঝোলানো। একটি পিতলের থালায় ধোয়া মুগ ডাল রাখা ছিল এবং একটি স্টিলের পাত্রে চাল ভিজছিল। সে চুপচাপ রান্না করতে লাগল। অন্না ঘরে বসে ছাদের দিকে দেখছিলেন। সেখানে খড় পাতার ফাঁক দিয়ে ধোঁয়া ধীরে ধীরে ওপরে উঠছিল। মোবাইল এখনও নো সিগন্যাল দেখাচ্ছিল। কিছু মিনিট পর রবি একটি স্টিলের ট্রেতে খাবার নিয়ে এলো। দুটি বাটিতে ডাল ভাত, সামান্য আচার এবং একটি মাটির কাপে গরম জল। এটা কি? অন্না জলের দিকে ইশারা করলেন। তুলসী ও শোঁঠের জল। এখানকার বাতাস ভারী হয়, এতে গলা ঠিক থাকে। অন্না অনিচ্ছা সত্ত্বেও বাটিটি তুললেন। তিনি শুধু আনুষ্ঠানিকতা পালন করতে চেয়েছিলেন, কিন্তু যেই তিনি প্রথম গ্রাস নিলেন, কিছু অদ্ভুত ঘটল। ডালের উষ্ণতা, ঘিয়ের সুবাস এবং ভাতের স্মরণাতা যেন তার ভেতরে কিছু খুলে দিল। স্বাদ খুব সাধারণ ছিল, কিন্তু খুব সত্যি। তিনি দ্বিতীয় গ্রাস নিলেন, এবার কোনো অভিযোগ ছাড়া। রবি কিছু বলল না। সে নিজের খাবার এক কোণে বসে চুপচাপ খাচ্ছিল। আপনি সব কথাতেই এত শান্ত থাকেন কেন? অন্না হঠাৎ জিজ্ঞেস করলেন। শান্ত থাকতে আমি শিখিনি, শুধু গোলমাল করা কখনো জরুরি মনে হয়নি। রবি ওপরে না তাকিয়ে উত্তর দিল। আপনার কখনো রাগ আসে না? আসে, কিন্তু রাগে কিছু বিগড়ে যায়, মেটে না। অন্নার মনে হলো যেন এই কথাগুলি বই থেকে বের করা হয়েছে, কিন্তু রবির কণ্ঠে কৃত্রিমতা ছিল না, কোনো দেখানো ছিল না। খাবার পর রবি থালা বাসন ধুলো এবং পুজোর জায়গায় একটি প্রদীপ জ্বালল। তারপর একটি পুরনো রেডিও অন করল, যাতে মৃদু সুরে কোনো ভজন বাজছিল, শিবোহম শিবোহম। অন্না তখনও জানালার পাশে বসেছিলেন। বাইরে রাত গভীর হয়েছিল। দূরে কোথাও কোনো কুকুরের ঘেউ ঘেউ করার শব্দ আসছিল এবং মাঝে মাঝে বাতাসে খড়ের গন্ধ ভেসে আসছিল। আপনি একা থাকেন? তিনি জিজ্ঞেস করলেন। হ্যাঁ, মা বাবা অনেক আগে চলে গেছেন। কিছু আত্মীয় স্বজন আছে, কিন্তু সবাই নিজেদের কাজে ব্যস্ত। আর কেউ নেই। আর কারো প্রয়োজনও হয়নি। একাকিত্ব খারাপ নয়, যদি আপনি নিজের সঙ্গে বন্ধুত্ব করে নিতে পারেন। অন্না এই কথাটি বুঝতে পারলেন না। তার তো সব সময় মানুষের প্রয়োজন ছিল। কাজের জন্য টিম, ব্যক্তিগত জীবনের সমর্থন, বাইরে দেখানোর জন্য বন্ধু। আপনার কাছে তো ইন্টারনেটও নেই। আপনি বিরক্ত হন না? রবি হাসল। বিরক্ত সে হয় যার নিজের ভেতরে কিছু দেখার না থাকে। আমার কাছে বই আছে, জমি আছে, আকাশ আছে এবং কখনো কখনো নীরবতাও। অন্না চুপ হয়ে গেলেন। তার কাছে উত্তর ছিল না। রবি একটি পুরানো বাক্স খুলল। তা থেকে একটি লেপ বের করে
অন্যার দিকে এগিয়ে দিল। এটা আপনার জন্য, রাতে ঠান্ডা হয়ে যায় এখানে। ধন্যবাদ, অন্না প্রথমবারের মতো কিছুটা নম্র স্বরে বললেন। আপনি চাইলে এখানে খাটুলিতে শুতে পারেন, আমি বাইরে বারান্দায় শুয়ে পড়ব, আপনার কষ্ট হবে না। না, শহরের মানুষ কষ্টে ভয় পায়, গ্রামের মানুষ তো তাকেই জীবনের অংশ মনে করে। সে বাইরে চলে গেল। ঘরে এখন শুধু প্রদীপের শিখা এবং বাতাসে জ্বলন্ত পর্পুরের হালকা গন্ধ। অন্না খাটুলিতে শুয়ে রইলেন। তার ঘুম আসছিল না, কিন্তু প্রথমবারের মতো এই ঘুমের অভাব উৎকণ্ঠা থেকে নয়, বরং এক অপরিচিত শান্তি থেকেছিল যা তাকে বিচলিত করছিল। তিনি ঘরের দেওয়ালের দিকে তাকালেন। সেখানে একপাশে টেগরে একটি কবিতা হাতে লেখা ছিল, যা তুমি শুনতে পেলে না তা নীরবতায় বলে দিলাম আমি। পাশেই একটি টেবিলে কিছু বই রাখা ছিল, ভাগবত গীতা, সিদ্ধার্থা, হারমান হ্যাস, দ্য প্রফেট, খলিল জিব্রান। এই লোকটা আসলে কে? অন্না মনে মনে ভাবলেন। সকাল হতে আর বেশি দেরি ছিল না। অন্নার প্রথমবারের মতো মনে হল কিছু গল্প বইয়ে নয়, মাটিতে পাওয়া যায়, এবং তিনি হয়তো এমনই এক গল্পের প্রথম পাতায় ছিলেন। সকালের প্রথম আলো যখন মাটির ছাদের ফাটল দিয়ে ঘরে নামতে লাগল, তখন অন্নার ঘুম ভাঙল। এটা কোনো গভীর ঘুম ছিল না, বরং এমন এক জাগ্রত শান্তি যা তাকে ভেতর থেকে ক্লান্ত নয়, বরং হালকা অনুভব করালো। খাটুলির পাশে একটি মাটির সুরাই রাখা ছিল, তার পাশে একটি স্টিলের গ্লাস। গ্লাসে তখনও হালকা ঠান্ডা জল ছিল, এবং কেন যেন সেই জলেও তিনি কিছু আপনত্ব অনুভব করলেন। তিনি উঠলেন, চুল বাঁধলেন এবং ধীরে ধীরে দরজার দিকে বাড়লেন। বাইরের দৃশ্য ছিল চুমকে দেওয়ার মতো। রোদ এখনো হালকা ছিল, এবং তার সামনে একটি ছোট বাগান ছড়ানো ছিল, কিছু ভেন্ডি, কিছু ধনে, এবং কিনারায় দুটি সূর্যমুখী গাছ। বাতাসে মাটিরও গন্ধ ছিল, এবং দূর থেকে কোনো মন্দিরের ঘণ্টা বাজার শব্দ আসছিল। রবি সেখানেই সামনে বসেছিল, একটি পিতলের থালায় গম পিষছিল। সে ধ্যানমগ্ন ছিল, যেন এই কাজেও কোনো সাধনা আছে। অন্না কিছু বলবেন, তার আগেই রবি তার দিকে তাকালো এবং হাসল। আপনি তাড়াতাড়ি জেগে গেলেন। গ্রামে সূর্য ওঠার আগের সময়টা সব থেকে শান্ত হয়। শহরে তো এই সময়টা অ্যালার্ম আর কফি মেশিনের মাঝে কোথাও হারিয়ে যায়। অন্না অনায়াসে বললেন, এখানে অ্যালার্মের প্রয়োজন নেই, পাখিদের আওয়াজই যথেষ্ট। ঠিক সেই সময় একটি কোকিল কাছের গাছে ডেকে উঠল, এবং যেন জবাবে রবি পিষতে থামিয়ে বলল, চলুন আজকে নাস্তা বানাই। রান্নাঘরে আজ কিছু আলাদা তৈরি হচ্ছিল, বাজরার পরোটা, মাখন আর গুড়ের সঙ্গে। অন্না চমকে উঠলেন, কারণ এই স্বাদ তিনি তার শৈশবে এক ঠাকুমার বাড়িতে খেয়েছিলেন, বহু বছর আগে, যখন তিনি এখনো অন্না ছিলেন, কাপুর মিডিয়াটেক নন। আপনি রান্না করতে কিভাবে শিখলেন? তিনি জিজ্ঞেস করলেন। যখন সাথে কেউ থাকে না, তখন নিজেকেই রান্না করা শেখাতে হয়। তাছাড়া রুটি তৈরি করা একটি শিল্প, আর প্রতিটি শিল্প সাধনা থেকে আসে। আপনি সাধনা কি? না, আমি শুধু একজন কৃষক, কিন্তু জীবনকে প্রেম করা যদি সাধুতা হয়, তাহলে হ্যাঁ। নাস্তা করার সময় অন্না লক্ষ্য করলেন, এই খাবারে কোনো মশলাদার স্তর ছিল না, কোনো জবরদস্ত স্বাদ নয়, কিন্তু তবুও প্রতিটি গ্রাস তার ভেতর পর্যন্ত যাচ্ছিল, যেন শরীর নয়, আত্মাকে খাবার দেওয়া হচ্ছিল। আপনার ঘরে এই সব বই, ওই টেগোরের কবিতা, গীতা, জিব্রান। আপনি কি কলেজে গিয়েছিলেন? না, স্কুলও অসম্পূর্ণ ছিল, কিন্তু পড়াশোনা বইয়ের নয়, প্রয়োজনের হয়। খেতে একাকিত্ব খুব হয়, আর একাকিত্বের সঙ্গে বন্ধুত্ব করার জন্য বই সবথেকে ভালো মাধ্যম। কিন্তু এই সব আপনি কি করবেন? বই, চিন্তা, দর্শন, একজন কৃষকের এগুলি দিয়ে কি কাজ? রুবি পরোটার শীষ টুকরোটি ভাঙল এবং ধীরে বলল, কৃষক কেবল জমি চাষ করে না, কখনো কখনো সে আত্মাও চাষ করে, নিজের ভেতরের এবং অন্যদেরও। অন্যার কথার উত্তর তার কাছে ছিল না, কিন্তু তার মনে প্রশ্ন উঠতে শুরু করেছিল, সেই প্রশ্ন যা বছর ধরে চাপা ছিল, যা কখনো তার কর্পোরেট মিটিংসে জায়গা পায়নি।
আপনি কখনো গ্রাম ছেড়ে বাইরে যাওয়ার কথা ভাবেননি? ভেবেছিলাম, বহু বছর আগে, যখন মনে হতো যে দুনিয়া বড় এবং আমি খুব ছোট। কিন্তু তারপর জানলাম যে বড় শহরগুলিতে বড় ভিড় এবং তাতে ছোট হওয়া আরও কঠিন। আপনার মতো চিন্তার মানুষ যদি শহরে থাকে তবে হয়তো কিছু পরিবর্তন হতে পারে, অথবা পরিবর্তন হয়ে নিজেও তাই হয়ে যেতে পারে। রবি কোনো বিদ্রূপ ছাড়াই বলল। এই কথোপকথন এখন আর কোনো পরিচয়ের ছিল না। এটা দুটি পৃথিবীর সংঘাতের নয়, বরং দুটি দৃষ্টিভঙ্গির অন্বেষণের অংশ হয়ে উঠেছিল। অন্না এখন রবিকে শুধু একজন কৃষক হিসেবে দেখছেন না, বরং একটি রহস্যের মতো দেখতে লাগলেন। এমন একজন ব্যক্তি যে অনেক কিছু জানে কিন্তু সব কিছু বলে না। ঠিক সেই সময় রবি উঠে একটি পুরানো বাক্স খুলল এবং তা থেকে একটি ছোট জিনিস বের করল, একটি সাদা রুমাল। রুমালটি পরিষ্কার পরিচ্ছন্ন, এখনো হালকা ল্যাভেন্ডারের সুবাসে ভেজা ছিল। এটা হয়তো আপনার ছিল। কাল যখন আপনি গাড়ি থেকে নামছিলেন তখন ঝোপে পড়ে গিয়েছিল। আমি ধুয়ে শুকিয়ে দিয়েছি, এখনো সামান্য ভিজে আছে। অন্না অবাক হয়ে গেলেন। সেই রুমালটি তার পছন্দের ব্র্যান্ডের ছিল, যা তিনি শুধু কর্পোরেট ইভেন্টসে ব্যবহার করতেন। আপনি এটা কেন তুলে রাখলেন? কারণ যে জিনিসগুলি পড়ে যায় সেগুলিকে তুলে নেওয়ার আমার অভ্যেস, তার রুমাল হোক বা সম্পর্ক। এই বাক্যটি যেন সময়কে থামিয়ে দিল। কিছু মুহূর্তের জন্য কেউ কিছু বলল না। তারপর রবি হালকা স্বরে জিজ্ঞেস করল, আপনার বাবার নাম দেব কাপুর ছিল, তাই না? অন্না চমকে উঠলেন। তার হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থেমে গেল। আপনি আপনি আমার বাবাকে কিভাবে জানেন? রবি কোনো উত্তর দিল না। সে দাঁড়িয়ে রইল, যেন তার নীরবতাই উত্তর। অন্নার ভেতরে কোনো স্তর খুলছিল। এই লোকটি কে? এই ঘর এত শান্ত কেন? এই নাম, এই রুমাল এবং এখন বাবার উল্লেখ। তার ভেতরের কৌতূহল ধীরে ধীরে সেই শান্ত পরিবেশকে চিরে দিচ্ছিল, এবং তিনি জানতেন যে পরের কথা, পরের নাম, পরের সত্য তার পুরো দুনিয়া পাল্টে দিতে পারে। রবির সেই বাক্যটি, আপনার বাবার নাম দীপ কাপুর ছিল, তাই না, ঘরে কোনো প্রতিধ্বনির মতো ছড়িয়ে গেল। বাইরে হালকা রোদ এখন তীব্র হয়ে উঠেছে, কিন্তু অন্মার মনে হল যেন সময় থমকে গেছে। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, হাতের আঙুলগুলি অজান্তে কাঁপতে লাগল। আপনি তাকে কিভাবে জানেন? তার স্বর আগের চেয়ে অনেক বেশি ক্ষীণ ছিল, কিন্তু ভেতরে আগ্নেয়গিরির মতো ফুঁসছিল। রবি তখনও চুপ ছিল, তার চোখ হ্রদের মতো স্থির কিন্তু গভীরতা নিয়ে। কিছু মুহূর্ত পর সে ধীর পায়ে ভেতরে গেল এবং একটি পুরনো কাঠের আলমারি থেকে একটি ফটো ফ্রেম বের করল। ফ্রেমের মধ্যে দুজন লোক দাঁড়িয়েছিল, একজন নজওয়ান রবি এবং অন্যজন দেব কাপুর। অন্না ছবিটা দেখেই শ্বাস টেনে নিলেন। সেই মুখ, সেই হাসি, সেই চোখ, যা তিনি তার শৈশব থেকে দেখে এসেছেন। এটা এটা আপনি কোথায় পেলেন? অন্নার আওয়াজ তখনও কাঁপছিল। এটা আমি পাইনি, এটা আমাকে দেওয়া হয়েছিল। আপনার বাবা নিজে আমাকে দিয়েছিলেন, যেদিন তিনি আমার জান বাঁচিয়েছিলেন, বা বলা ভালো, যখন আমি তার জান বাঁচিয়েছিলাম। এ পর্যন্ত রবি শান্ত ছিল, কিন্তু এখন তার স্বর একটি পুরনো ক্ষত হুঁচিয়ে বাইরে আসছিল। সেটা ছিল বর্ষার সন্ধ্যা, প্রায় 10 বছর আগে। আমি খেতে কাজ করছিলাম যখন একটি জোরে আওয়াজ শুনলাম। দৌড়ে গিয়ে দেখলাম একটি গাড়ি উল্টে আছে এবং তার ভেতরে একজন ব্যক্তি ফেঁসে আছেন। অন্না এখন চুপ ছিলেন, তার শ্বাস দ্রুত চলছিল। আমি তাকে বাইরে বের করলাম। রক্ত খুব বেরিয়ে গিয়েছিল, কিন্তু হুঁশ ছিল। আমি তাকে নিজের পিঠে চাপিয়ে পুরো 2 কিলোমিটারের চড়াই পার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত পৌঁছালাম। ডাক্তাররা বললেন আর কিছুক্ষণ দেরি হলে তিনি বাঁচতেন না। অন্না চোখ বন্ধ করলেন। শৈশবে একবার তার বাবা বলেছিলেন যে তিনি একটি দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন, কিন্তু তিনি কখনো বিস্তারিত কিছু বলেননি। তার যখন হুঁশ ফিরল, তিনি আমার নাম জিজ্ঞেস করলেন আমি কে, কি করি। তারপর তিনি বললেন তিনি অনেক কিছু দেখেছেন, কিন্তু এমন চোখ প্রথমবার দেখেছেন যা না চাইতেই সাহায্য করতে পারে। রবি ছবিটি আবার টেবিলের ওপর রাখল। সেদিনের পর তিনি আরও 2 বার এলেন। প্রথমবার যখন তিনি আমাকে শহরে ডেকে চাকরি এবং পড়াশোনার প্রস্তাব দিলেন, এবং দ্বিতীয়বার যখন তিনি বললেন যদি কখনো তার মেয়ে জীবনে রাস্তা ভুলে যায় তবে আমাকে তার সাহায্য করতে হবে। অন্না স্তব্ধ ছিলেন। আপনি তাকে আমার সম্পর্কে বলেছিলেন? নাম দিয়ে নয়, কিন্তু বিশ্বাস দিয়ে বলেছিলেন। তিনি বলেছিলেন সে শহরে বড় হবে,
বড় স্বপ্ন দেখবে, কিন্তু হয়তো নিজের শিকড় থেকে দূরে সরে যাবে। যদি কখনো সে ভাঙে, তবে তুমি তাকে তার মাটির গন্ধ ফিরিয়ে দিও। অন্যার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তিনি সেই পুরুষকে মনে করতে লাগলেন, যিনি একা বড় করেছেন, শিখিয়েছেন যে দুনিয়ার সাথে কিভাবে লড়াই করতে হয়, কিন্তু কখনো বলেননি যে জীবনে থামাটাও একটা শিল্প। আপনি এ কথাটা এত বছর কেন লুকালেন? তিনি জিজ্ঞেস করলেন। কারণ সত্যি ততক্ষণ বলা হয় না, যতক্ষণ না সামনের জন সেটা শোনার জন্য তৈরি হয়। আপনি কিভাবে জানলেন যে আমি সেই মেয়ে? কারণ আমি আপনাকে কখনো না কখনো কোথাও না কোথাও দেখেই নিতাম। মিডিয়ার ছবি, ইন্টারভিউ, আপনার মুখে সেই একই জেদ ছিল যা আপনার বাবার ছিল। কিন্তু তাতে কিছু হারিয়ে যাওয়াও ছিল। এবং যখন আপনি কাল রাতে আমার দরজায় এলেন, আমার বিশ্বাস হয়ে গেল। অন্না এখনও সেই জায়গায়ই দাঁড়িয়েছিলেন। তার মস্তিষ্ক, তার মন সব একে অপরের সাথে জড়িয়ে ছিল। আমি তো তিনি বলতে পারলেন না। রবি ধীরে বলল, আপনি কি বলেছিলেন কাল? আপনি কিছু চেয়ে নেবেন আমার কাছ থেকে? আমার কিচ্ছু চাই না অন্নাজি, না টাকা, না নাম, না দয়া। আমাকে শুধু সেই প্রতিশ্রুতি পালন করতে হতো যা আমি একজন মানুষের কাছে করেছিলাম, যাকে আমি আজও নিজের গুরু মানি। অন্না ফুপিয়ে কাঁদতে লাগলেন। সেই অশ্রু শুধু অনুশোচনার ছিল না, সেই অশ্রু ছিল সেই স্বস্তিরও, যা একটি ভাঙা হৃদয় সত্যি পায় যখন কেউ বিনা শর্তে, বিনা স্বার্থে তার জন্য দাঁড়িয়ে থাকে। বহুক্ষণ পর্যন্ত কেউ কিছু বলল না। বাইরে বাতাস এখন তীব্র হয়ে উঠেছিল। সূর্য এখন পুরোপুরি উঠে গেছে এবং আকাশের নীল স্তরে কোনো নতুন রং ভরছিল। রবি একটি কাপড় দিয়ে চোখের কোণ মুছল এবং বলল, এখানে কিছু লোক আমাকে বলে যে আমি শহরের সুযোগ কেন ছাড়লাম, কিন্তু তারা জানে না কিছু সুযোগ নাম ও টাকার হয় না, কিছু সুযোগ আত্মার সাথে যুক্ত থাকে। যেমন এটা একটি প্রতিশ্রুতি পালনের সুযোগ ছিল। অন্না তার দিকে তাকালেন এবং প্রথমবারের মতো তার কাছে এই ঘর, এই মাটি, এই চুলা সব আপন মনে হল। তিনি বললেন, আমি এখানে কিছুদিন থাকতে চাই। রবি কিছু বলল না, শুধু মাথা ঝোঁকালো, শিকারের ভঙ্গিতে। অন্না জানতেন তার জীবন এখন আর সেই রকম থাকবে না। এটা শুধু একটি যাত্রা ছিল না, এটা ছিল একটি পুনর্জন্ম, নিজেকে আবার জানার, নিজের বাবার ইচ্ছাকে বোঝার এবং সবথেকে বেশি নিজের ভেতরের সেই আওয়াজকে শোনার যাকে তিনি বছর ধরে দমন করে এসেছেন। সেদিনের পর কিছু বদলে গিয়েছিল। বাতাস সেই একই ছিল, আকাশ সেই একই, মাটি সেই একই, কিন্তু অন্যার ভেতরে যেন কোনো দরজা খুলে গিয়েছিল, যার পেছনে অনেক কিছু জমা ছিল, ধুলো, স্বপ্ন, অভিযোগ এবং সবথেকে বেশি ভুলে যাওয়া প্রশ্ন। এখন তিনি রবির বাড়িতে অতিথি ছিলেন না, এখন তিনি সেই বাড়ির অংশ হতে শুরু করেছিলেন। বাসন ধোয়ায় হাত লাগাতেন, সবজি কাটতেন, বইয়ের আলমারি গোছাতে লাগতেন এবং কখনো কখনো শুধু নিঃশব্দে বসে সেই নীরবতা শুনতেন যা এখন তাকে ভয় দেখাত না। এক সকালে রবি তাকে খেতে নিয়ে গেল। তোমার কখনো মাটিতে হাঁটার মন হয়েছে? সে জিজ্ঞেস করল। অন্না পায়ের নিচে ভেজা মাটির দিকে দেখলেন। তিনি হিল দেওয়া স্যান্ডেল খুললেন এবং খালি পায়ে রবির পিছনে পিছনে চলতে লাগলেন। প্রথমে তার নোংরা লাগল, কিন্তু দুটি পদক্ষেপের পর যেন সেই ভেজা মাটি তার ত্বক থেকে নয়, তার আত্মা থেকে সম্পর্ক জুড়ে নিল। এখানে কি চাষ করেছ? তিনি জিজ্ঞেস করলেন। এই ক্ষেত খালি রেখেছি, প্রতি বছর একটা অংশ খালি ছেড়ে দিই, মাটিরও শ্বাস নেওয়ার প্রয়োজন হয়। অন্না চুপ হয়ে গেলেন। সেই কথাটি শুধু মাটিরই ছিল না, তিনি নিজেকেও সেই খালি ক্ষেতের মতো দেখছিলেন, যেখানে বছর ধরে কাজ চলত কিন্তু কখনো আরাম মেলেনি। আমি কি এখানে কিছু বুনতে পারি? তিনি ইতস্তত করে জিজ্ঞেস করলেন। রবি হাসল। নিশ্চয়ই, কিন্তু আগে তাকে জানো যা তুমি বুনতে চাও। সেদিনের পর অন্না রোজ ক্ষেত দেখতে যেতেন, কখনো মাটি আঁচড়াতেন, কখনো মাটির দিকে তাকিয়ে থাকতেন, কখনো বা এমনিই বসে থাকতেন। এবং তারপর একদিন তিনি রবির কাছে এলেন, হাতে তুলসী আর সূর্যমুখীর বীজ নিয়ে। আমি দুটো জিনিস বুনতে চাই, একটি যা জীবন দেয় এবং একটি যা আলোর দিকে তাকাতে শেখায়। রবি তার দিকে তাকালো। তার চোখে এখন সেই হারিয়ে যাওয়া ভাব ছিল না, এখন সেখানে কিছু নতুন ছিল, স্বচ্ছতা, যেন কেউ ভেতরে জ্বলন্ত বাতি আবার জ্বালিয়ে দিয়েছে। তারা মিলে ক্ষেতের জমি তৈরি করলেন। রবি লাঙল চালালো, অন্না বীজ বুনলেন। প্রতিটি বীজের সাথে তিনি একটি প্রার্থনা করলেন, নিজের কাছে, নিজের বাবার কাছে এবং সেই জীবনের কাছে যা তিনি এখন বাঁচতে চান। সেই রাতে তারা উঠোনে বসে খাবার খেলেন, বাজরার রুটি, সবুজ চাটনি এবং ঘোল।
বাতাসে সতেজতা ছিল এবং আকাশে পূর্ণিমার চাঁদ। তুমি কি কখনো গ্রাম ছেড়ে যেতে চাও না? অন্না জিজ্ঞেস করলেন। যেতে চেয়েছিলাম, কিন্তু এখন না। এখন মনে হয় যেখানে শিকড় সেখানেই থাকা উচিত। অনেক দেখলাম ওড়ানকে, এখন জমিতে হাঁটাতেও সুখ। আমি তো কখনো ওড়া থেকে ফুরসত পাইনি। আজ প্রথমবার মনে হলো যে হাঁটাও একটি শিল্প। রবি কিছু বলল না, কিন্তু তার চোখ সব বলে গেল। পরের দিন গ্রামের স্কুলে বাচ্চাদের ছুটি ছিল। অন্নার একটি চিন্তা এলো। তিনি রবিকে জিজ্ঞেস করলেন, এখানকার বাচ্চাদের কাছে বই আছে? খুব কম, পুরানো, ছেঁড়া। বেশিরভাগ বাচ্চাই তো বইকে শুধু পরীক্ষা পাশ করার মাধ্যম মনে করে। তবে চলুন এই চিন্তাটা পাল্টাই। সেদিনের পর অন্না তার গাড়ি থেকে বেঁচে যাওয়া জিনিস, পুরানো ল্যাপটপ, বই, স্টেশনারি সব সংগ্রহ করলেন। তিনি একটি খালি ঘর বেছে নিলেন যা আগে গোডাউন ছিল, এবং সেখানে একটি ছোট লাইব্রেরি বানানো শুরু করলেন। রবি কাঠের আলমারি বানালো। গ্রামের মহিলারা এলেন। তারা মেঝেতে রঙ্গোলি বানালেন, এবং 2 সপ্তাহ পর সেই ছোট ঘরটি এখন বইয়ের দুনিয়া হয়ে উঠেছে। তার নাম রাখা হল দ্বীপঘর। প্রথম দিন যখন বাচ্চারা এলো, তাদের চোখে উৎসাহের চেয়ে বেশি ভয় ছিল। অন্না হেসে বললেন, এখানে কোনো পরীক্ষা হবে না, শুধু স্বপ্ন হবে। ধীরে ধীরে বাচ্চারা আসতে লাগল। কেউ চম্পক পড়ত, কেউ এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। আর অন্না, যিনি কখনো নিজে থেকে যুক্ত হবার সময় বের করতে পারেননি, এখন প্রতিদিন বাচ্চাদের গল্প শোনান। রবি দূর থেকে এইসব দেখতে থাকত। তার হাসিতে গর্ব ছিল না, শুধু সন্তোষ। এক সন্ধ্যায় যখন লাইব্রেরি বন্ধ হয়ে গিয়েছিল এবং রবি আর অন্না চা খাচ্ছিলেন, তখন অন্না বললেন, আপনি জানেন আপনি কি? কি? রবি জিজ্ঞেস করল। আপনি একটি বীজ, যা সব জায়গায় নিজেকে বুনে দেয়, এবং যেখানেই বোনা হয় সেখান থেকে কিছু নতুন জন্ম নেয়। রবি হাসল। তাহলে তুমি কি? অন্নার হাত কাঁপতে লাগল। তিনি ভেতরে গেলেন, ভাঙা বই তুললেন এবং এক কোণে বসে পড়লেন। রবি ধীরে ধীরে কাছে এলো এবং কিছুক্ষণ চুপ রইল। তারপর বলল, আমি সেই মাটি যা কখনো নিজেকে অনুর্বর মনে করে বসেছিল, কিন্তু কিন্তু হয়তো এখন আবার সবুজ হতে শুরু করেছে। সেই মুহূর্তে না কোনো বড় সংলাপ ছিল, না কোনো নাটকীয় মোড়। কিন্তু সেই সন্ধে, সেই সরলতা, সেটাই আসল গল্প। বাইরে তুলসী গাছ এখন অঙ্কুরিত হতে শুরু করেছিল এবং সূর্যমুখী প্রথম পাতা খুলে দিয়েছিল। অন্না এখন জানতেন ভেতরে যা বোনা হয় সেটাই বাইরে ফোটে, এবং সেই বীজ এখন বোনা হয়ে গিয়েছিল রবির নীরবতায়, গ্রামের মাটিতে এবং তার নিজের আত্মায়। দ্বীপঘর খোলার পর এখন 3 সপ্তাহ কেটে গেছে। গ্রামের বাচ্চাদের মধ্যে নতুন শক্তি ছিল। কিছু এখন নিজে থেকে বই বের করে পড়তে শুরু করেছিল, তো কিছু ছবি এঁকে দেওয়ালে লাগাতে শুরু করেছিল। মহিলারা সেখানে সেলাই শিখতে শুরু করে দিয়েছিল, এবং সন্ধে যখন সূর্য নামতে শুরু করত, তখন দ্বীপঘরের উঠোন একটি ছোট সভায় পরিণত হতো, গল্প, চা এবং আশার সভা। অন্যের প্রথমবারের মতো মনে হলো হয়তো এটাই জীবনের আসল সফলতা, যখন তুমি কারো স্বপ্নে রং ভরতে পারো। কিন্তু যেমনটা প্রতিটি গল্পে হয়, যখন সবকিছু ঠিক চলতে শুরু করে তখনই কোনো ঝড় মাথা তোলে। সেই দিন অন্না এবং রবি গ্রামের কাছে শহরে গিয়েছিলেন কিছু বই কিনতে এবং সেলাই মেশিন নিতে। ফেরার পথেই রাস্তায় রবির পুরনো পরিচিত সুরেশ দেখা হলো, যে এখন গ্রামের প্রধানের নির্বাচনে দাঁড়াতে চলেছিল। আরে রবি ভাই, শুনছি এখন তো গ্রামের হাওয়া বদলাচ্ছে? সুরেশ হেসে বলল, কিন্তু চোখে অন্য কোনো কথা ছিল। হাওয়া নয়, চিন্তা বদলাচ্ছে। চিন্তা বদলানোর কাজ বড় লোকেরা করে, গ্রামবাসী তো শুধু দেখতে জানে, ভাবতে নয়। অন্না প্রথমবারের মতো সুরেশের কথায় সেই তিক্ততা দেখলেন, যা প্রায়শই ক্ষমতার আকাঙ্ক্ষায় আসে। বড় কথা ভাবার নয়, বোঝার হয়, তিনি উত্তর দিলেন। সুরেশ হাসতে হাসতে চলে গেল, কিন্তু সেই হাসিতে একটি চ্যালেঞ্জ ছিল, যেন সে বলতে চাইছিল, দেখি এই স্বপ্ন কত দূর চলে। রাতে গ্রামে ফেরার পর দ্বীপঘরের তালা ভাঙা পাওয়া গেল। ভেতরে সবকিছু ছড়ানো ছেটানো, বই ছেঁড়া, আলমারি ভাঙা, কিছু খেলনা এবং স্টেশনারি পুড়িয়ে দেওয়া হয়েছে। দেওয়ালে কয়লো দিয়ে লেখা ছিল, শহরের লোকেরা আমাদের শেখাতে এসো না। অন্না প্রথমবারের মতো খুল করে বললেন, আমি এখানে কাউকে পাল্টাতে আসিনি, আমি নিজেকে পাল্টাতে এসেছিলাম। যদি আমার থাকা আপনাদের ভয় দেখায়, তবে হয়তো ভয় আপনার নয়, আপনার চিন্তার। তার কথা অনেক লোককে চমকে দিল। কিছু মহিলা তার দিকে সহমত জানালেন, কিছু প্রবীণের চোখে প্রশ্ন ছিল, কিন্তু কিছু বাচ্চার চোখে আশা ছিল। পঞ্চায়েতের শেষে ঠিক হল যে দ্বীপঘর বন্ধ হবে না,
কিন্তু একটি পর্যবেক্ষণ কমিটি তৈরি করা হবে। রবি এবং অন্না এই শর্ত মেনে নিলেন। সেই রাতে অন্না উঠোনে বসে চুলায় দুধ গরম করতে করতে জিজ্ঞেস করলেন, আপনি কখনো ভেবেছিলেন যে এত বিরোধিতা হবে? হ্যাঁ, রবি বলল, কারণ যে দেওয়ালগুলিতে বছর ধরে কোনো জানালা মেলেনি সেখানে প্রথম আলো সবসময় চোখে লাগে। আমি ভাঙতে চাই না, কিন্তু কখনো কখনো মনে হয় আমার কাছে সাহস নেই। রবি চুপচাপ তার হাতে গরম চায়ের কাপ ধরিয়ে দিল এবং বলল, সাহস সেটাই যা ভয়ের পরও এগিয়ে যায়। যে ভয় দেখেনি সে সাহসী নয়, নির্বোধ। ধীরে ধীরে গ্রামে দুটি ধারা তৈরি হতে লাগল, একটি যা পরিবর্তনকে স্বীকার করতে শুরু করেছিল এবং অন্যটি যা প্রতিটি পরিবর্তনে বিপদ দেখত। একদিন গ্রামেরই একটি মেয়ে, রেখা, যে দ্বীপঘরে নিয়মিত আসত, কাঁদতে কাঁদতে এলো। মা বলছে, এখন আমি সেখানে যেন যাই না, বলছে সেখানে গেলে মেয়েরা খারাপ হয়ে যায়। অন্না তার হাত ধরলেন, তার চোখে তাকালেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কি নিজেকে খারাপ মনে করো? রেখা চোখ মুছল এবং মাথা নাড়ল, না, তবে অন্য কারোর সংজ্ঞা দিয়ে নিজেকে মেপো না। সেই দিন অন্নার জন্য নির্ণায়ক ছিল। তিনি বুঝেছিলেন যে যদি এই লড়াই লড়তে হয় তবে মাথা ঝুঁকিয়ে নয়, মাথা তুলে। সেই রাতে যখন তিনি নিজের ঘরে বসলেন, তখন তিনি তার বাবার পুরানো ডায়েরি বের করলেন, যা রবি তাকে দিয়েছিল। সেই লাইনটি এখন তার জীবনের পথপ্রদর্শক হতে চলেছিল। সেই রাতের পর অন্নার চোখে এক নতুন তেজ ছিল, ক্লান্তি ছিল, অশ্রুও ছিল, কিন্তু কোথাও না কোথাও ভেতরে এক জেদ জেগে উঠেছিল, এমন কিছু করার যা শুধু প্রতিক্রিয়া নয় বরং দিশা হয়ে ওঠে। পরের সকালে সে রবির কাছে গেল। আমি কিছু করতে চাই, এমন কিছু যা শুধু দ্বীপঘর নয়, এই পুরো গ্রামকে এগিয়ে নিয়ে যায়। রবি তার চোখে তাকাল। সেখানে এখন শহরের চাকচিক্য ছিল না, বরং সেই মাটির জাল্লা ছিল যা ভিজে গিয়ে বীজকে জীবন দেয়। কি করতে চাও? সে জিজ্ঞেস করল। আমি একটি মেলা লাগাতে চাই, গ্রামের মেলা, যেখানে বাচ্চারা নিজেদের আঁকা ছবি, গল্প, কবিতা তুলে ধরবে। মহিলারা নিজেদের হস্তশিল্প ও খাবার বিক্রি করবে। এবং সবথেকে জরুরি কথা, যেখানে পুরো গ্রাম একসাথে বসবে, শুনবে এবং দেখবে যে এই পরিবর্তনটা কি। রবি কিছুক্ষণ চুপ রইল, তারপর হাসল। এই ধারণাটা তোমার বাবার খুব পছন্দ হতো। মেলার প্রস্তুতি শুরু হল। প্রথমে রবি গ্রামের কিছু যুবকের সঙ্গে কথা বলল। শুরুতে দ্বিধা ছিল, কিন্তু যখন অন্না নিজের টাকা দিয়ে রং, কাগজ, তাঁবু এবং মঞ্চের ব্যবস্থা করতে শুরু করলেন, তখন মানুষ জুড়তে শুরু করল। তুমি এই সব নিজের টাকা দিয়ে কেন করছ? কেউ জিজ্ঞেস করল। অন্না হাসি মুখে বললেন, কারণ এটা আমার ঘর এখন, আর নিজের ঘর সাজানোর জন্য বাইরে সাহায্য চাইতে হয় না। কিছুদিনের মধ্যে পুরো গ্রাম পাল্টাতে দেখা গেল। বাচ্চারা সকালে স্কুল এবং সন্ধে দ্বীপঘরে মহড়া করত। মহিলারা পাঁপড়, আচার ও কাঁথার নমুনা তৈরি করত। পুরুষরা বাঁশ ও কাঠ দিয়ে মঞ্চ বানাত। গ্রামের অলিতে গলিতে উত্তেজনা ছিল, এবং এই উত্তেজনা আশার ছিল, ভয়ের নয়। কিন্তু প্রতিটি পরিবর্তনের সাথেই প্রতিবাদও আসে। সুরেশ, যে পঞ্চায়েতের ভাবী প্রার্থী ছিল, তার এইসব সহ্য হচ্ছিল না। এই মেয়েটা আমাদের গ্রাম বদলে দেবে, আর আমরা দাঁড়িয়ে দেখব, সে তার কিছু সমর্থকদের বলল। এক রাতে যখন তাঁবু বাঁধা হচ্ছিল, তখন হঠাৎ দড়ি কেটে দেওয়া হলো। তাঁবু মাটিতে পড়ে গেল। কিছু লোক দ্বীপঘরের দেওয়ালে আবারও অপমানজনক স্লোগান লিখে দিল। পরের দিন গ্রাম আবার দুটি ভাগে ভাগ হয়ে গেল। রবিকে কিছু লোক পরামর্শ দিতে লাগল, বোনকে বোঝাও, এইসব করো না, গ্রামের শান্তি নষ্ট হয়ে যাবে। রবি শান্ত স্বরে বলল, শান্তি তখনই নষ্ট হয় যখন মানুষ ভয়ে চুপ থাকে। এখন হয়তো সত্যি বলার সময়। অন্না এবার ভয় পেলেন না। তিনি গ্রামের মাঝখানে দাঁড়িয়ে ঘোষণা করলেন, মেলা হবে, কারো ভালো লাগুক বা না লাগুক। আর যারা এতে ভয় পায় তারা পরিবর্তনকে নয়, নিজেকে ভয় পায়। তার এই দৃঢ়তা গ্রামের কিছু প্রবীণকে প্রভাবিত করল। তাদের মধ্যে একজন, রামদিন চাচা, যিনি আগে দ্বিরোধে ছিলেন, মঞ্চে এলেন এবং বললেন, আমরা ভেবেছিলাম এই মেয়েটা শুধু দেখানোর জন্য এসেছে, কিন্তু এখন বুঝতে পারলাম এ সত্যি কিছু পাল্টাতে চায়।
সেই দিন প্রথমবার ভিড়ে হাততালি পড়ল। মেলার আগের সন্ধে ছিল, তাঁবু আবার লাগিয়ে দেওয়া হয়েছিল। বাচ্চারও মঞ্চে নিজেদের পরিবেশনা তৈরি করে নিয়েছিল। মহিলারা নিজেদের জিনিস সাজিয়েছিলেন। অন্না উঠোনে বসে একটি লম্বা শ্বাস নিলেন। কখনো ভেবেছিলাম আমি একটি গ্রামের মেলার প্রস্তুতি করব? সে রবিকে জিজ্ঞেস করল। কখনো ভেবেছিলাম আমি এক শহরের মেয়ের সাথে তুলসী গাছ লাগাব? রবি হাসি মুখে বলল। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, অন্না একা দ্বীপঘরে গেলেন। তিনি একটি প্রদীপ জ্বাললেন এবং বইয়ের মাঝে বসে পড়লেন। সেই বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তিনি একটি পুরনো চিঠি পেলেন, সম্ভবত তার বাবার লেখা। সেই চিঠিটি কখনো রবির জন্য লেখা হয়েছিল, কিন্তু কখনো পাঠানো হয়নি। প্রিয় রবি, যদি আমার মেয়ে কখনো সেখানে পৌঁছায় যেখানে তুমি আছো, তবে জেনে রেখো সে রাস্তা খুঁজছে। তাকে সঠিক ভুলের পাঠ দিও না, শুধু তাকে নিজের মাটির সাথে মিশিয়ে দিও। সে নিজে থেকেই বুঝে যাবে যে তাকে কোন দিকে যেতে হবে। অন্নার চোখ ভিজে গেল। তিনি সেই চিঠিটি নিজের বুকে রাখলেন এবং মনে মনে বললেন, বাবা, আমি পৌঁছে গেছি। পরের দিন সকালে মেলা শুরু হলো। বাচ্চাদের আওয়াজ, ঢোলকের শব্দ এবং মহিলাদের হাসি গ্রামের কোনায় কোনায় প্রতিধ্বনিত হচ্ছিল। রবি দ্বীপঘরের বাইরে বোর্ডে একটি লাইন লিখেছিলেন, যেখানে বাচ্চাদের হাসি থাকে সেখানেই পরিবর্তনের শুরু হয়। মেলায় আসা মানুষজন অবাক ছিলেন। সেখানে কোনো রাজনৈতিক পতাকা ছিল না, কোনো নেতা নয়, কোনো ভাষণ নয়, শুধু গল্প ছিল, সঙ্গীত ছিল এবং গ্রামের আত্মা ছিল, যা প্রথমবারের মতো নিজেকে দেখাচ্ছিল। অন্না মঞ্চে গেলেন এবং বললেন, আমি অনেক কিছু হারিয়েছি, কিন্তু এখানে এসে জানলাম যে আমি নিজেকেই সবথেকে বেশি হারিয়েছিলাম। আজ যখন আপনাদের সবার মাঝে আছি, আমার মনে হয় আমি আবার বাঁচছি। সেখানে বসা বাচ্চাদের মধ্যে রেখা সবার প্রথমে হাততালি বাজাল। তারপর ধীরে ধীরে পুরো গ্রাম করতালি ধ্বনিতে ডুবে গেল। কিন্তু এই জয় এখনও পুরো ছিল না। সুরেশ দূর থেকে দেখছিল। তার চোখে পরাজয়ের জ্বালা ছিল, কিন্তু এবার সে চুপ ছিল। হয়তো এই অনুভূতির সাথে যে এখন পরিবর্তনকে থামানো যাবে না। রাতে যখন সব শান্ত হল, অন্না এবং রবি আবার সেই একই জায়গায় বসলেন, যেখানে প্রথমে তুলসীর বীজ বোনা হয়েছিল। এখন চারাটি হাঁটু পর্যন্ত উঁচু হয়ে গেছে। অন্না বললেন, এই তুলসী এবং সূর্যমুখী দুটোই একসাথে বাড়ছে, একটি জমিতে গভীরতা পর্যন্ত, আর একটি আকাশের দিকে। রবি ধীরে উত্তর দিল, যেমন তুমি নিজের শিকড়কে চিনতে চিনতে এবং নিজের স্বপ্নের দিকে এগিয়ে যেতে। অন্না সেই রাতে কোনো উত্তর দিলেন না। তার এখন শব্দের নয়, শুধু কাজের প্রয়োজন ছিল, আর পরের কাজটা তার জন্য আরও বড় হতে চলেছিল। মেলার দুদিন পর গ্রামে এক নতুন সকাল হল। এখন দ্বীপঘর শুধু একটি লাইব্রেরি ছিল না, সে গ্রামের চেতনা হয়ে উঠেছে। সেখানে মহিলারা এসে পড়া শিখছিলেন, বাচ্চারা বক্তৃতা দেবার চেষ্টা করছিল এবং কিছু পুরুষও এখন সন্ধে বসে খবরের কাগজ পড়তেন। অন্নার মনে হলো যেন তিনি কোনো স্বপ্নে বাঁচছেন, কিন্তু এই স্বপ্নে এখন ভয় ছিল না, বরং দায়িত্ব ছিল। তুমি কিছু বদলে গেছ? রবি এক সন্ধেই তাকে বলল। না, সে উত্তর দিল, আমি শুধু মনে করিয়ে দিয়েছি যে পরিবর্তন সম্ভব, কিন্তু যেই জিনিসগুলি শুধরে যায়, দুনিয়া সেগুলিকে পরীক্ষাও করে। এক সকালে শহর থেকে কিছু সাংবাদিক গ্রামে পৌঁছালেন। তারা দ্বীপঘর, মেলা, অন্না এবং তার পরিবর্তনের গল্প শুনেছিলেন, এবং তারা এই নায়িকার মুখ দেখাতে চেয়েছিলেন। অন্না প্রথমে ইতস্তত করলেন, তারপর তৈরি হলেন। কিন্তু এক শর্তে, যদি আপনারা আমার গল্প দেখাতে চান, তবে সেই বাচ্চাদেরও আওয়াজ দেখান যারা নিজেদের ভয় ভেঙে কথা বলতে শিখেছে। রিপোর্টাররা রাজি হলেন, তারা সাক্ষাৎকার নিলেন, ভিডিও বানালেন এবং শেষে রবিকেও কিছু প্রশ্ন করলেন। আপনার কেমন লাগছে যে আপনার গ্রামের একটি সাধারণ লাইব্রেরি এখন জাতীয় আলোচনার বিষয় হয়ে গেছে? রবি হাসি মুখে বলল, এই লাইব্রেরি সাধারণ নয়, এটা সেই জানালা যা দিয়ে আমাদের বাচ্চারা প্রথমবারের মতো বাইরে তাকিয়েছে, এবং যখন কোনো বাচ্চা বাইরে দেখতে শুরু করে, তখন একদিন ওরাও শেখে। রিপোর্ট পরের সকালে অনেক নিউজ চ্যানেলে চলল। এক শহরের মেয়ে যে গ্রামের আওয়াজ হল, এই শিরোনাম অন্নাকে শিরোনামে এনে দিল। ফোন কল আসতে লাগল, ইন্টারভিউয়ের অফার, পুরস্কারের নিমন্ত্রণ। অন্নার জন্য এসব অপ্রত্যাশিত ছিল। কখনো যিনি শহরের ক্যামেরাকে বাঁচার অভ্যেস বানিয়েছিলেন, এখন যখন তিনি ক্যামেরা থেকে দূরে ছিলেন, তখন ক্যামেরা তার পেছনে ছিল। সেই রাতে রবি জিজ্ঞেস করল, কি এখন কি তুমি ফিরে যাবে? অন্না কিছুক্ষণ চুপ রইলেন। যদি যেতে হতো তবে প্রথমবারই ফিরে যেতাম, এখন তো আমি নিজেকে এখানেই বুনে দিয়েছি। কিন্তু যেমনটা প্রতিটি গল্পে একটি মোড় আসে,
এখানেও একটি এলো। এক সন্ধ্যায় যখন রবি ক্ষেত থেকে ফিরছিল, তখন গ্রামের বাইরে দুজন লোক তার অপেক্ষা করছিল, দুজন উকিল শহর থেকে। আপনি কি রবিকুমার? তারা জিজ্ঞেস করল। হ্যাঁ, রবি অবাক হয়ে বলল। তবে এই নোটিশ আপনার জন্য। তারা একটি কাগজ ধরিয়ে দিয়ে চলে গেল। রবি যখন কাগজ পড়ল, তখন কিছুক্ষণের জন্য তার শ্বাস থেমে গেল। অন্যান নামে যে ফাউন্ডেশন সে বাচ্চাদের এবং মহিলাদের জন্য রেজিস্টার করিয়েছিল, তার ওপর এক ব্যক্তি ধোঁকাবাজি এবং জমির অবৈধ ব্যবহারের অভিযোগ এনেছিল। রবি দেরি না করে অন্নাকে ডাকল। নোটিশটি পড়তেই সে স্তব্ধ হয়ে গেল। এটা মিথ্যে। আমি সব আইনি উপায়ে করেছি, জমিও পঞ্চায়েত থেকে অনুমোদিত। অন্না বলল, আমি জানি, কিন্তু এখন আমাদের এটাকে প্রমাণও করতে হবে। দুদিন পর পঞ্চায়েত আবার ডাকা হল। সেখানে অভিযোগকারী ব্যক্তি অন্য কেউ নয়, সে ছিল সুরেশ। এই শহরের মেয়ে যে আমাদের শেখানোর চেষ্টা করল, এখন নিজের নামে আমাদের জমি আত্মসাৎ করছে, আর এই রবি যে এর সাথে দাঁড়িয়ে আছে তাকেও আমরা চিনে নিই। ভিড়ে ফিসফাস শুরু হয়ে গেল। অন্না মঞ্চে এলেন। তিনি কোনো ভাষণ দিলেন না। তিনি চুপচাপ একটি ফোল্ডার বের করলেন, যাতে সব নথি ছিল: পঞ্চদের অনুমতি, বাচ্চাদের স্বাক্ষর, মহিলাদের সাক্ষ্য। তারপর তিনি শুধু একটি লাইন বললেন, যদি আপনারা চান তবে আমি এই সব ছেড়ে চলে যাব, কিন্তু একটি প্রশ্ন রেখে যাব। আপনারা কি আপনাদের বাচ্চাদের থেকে সেই সব কেড়ে নেবেন যা তারা প্রথমবার পেয়েছে? এক বুড়ো মহিলা মঞ্চ পর্যন্ত এলেন, সেই রামদিন চাচার স্ত্রী। তিনি এগিয়ে এসে বললেন, আমি নিজের নাতনিকে প্রথমবারের মতো নিজে থেকে প্রশ্ন করতে দেখেছি। এই মেয়ে যদি এখান থেকে যায়, তবে আমাদের মেয়েরা আবার চুপ হয়ে যাবে। তারপর এক এক করে মহিলা, বাচ্চা এবং কিছু প্রবীণ সামনে আসতে লাগলেন। কেউ কবিতা শোনালো, কেউ ছবি দেখালো, আর কেউ শুধু এতটুকুই বলল, দ্বীপঘর আমাদের। পঞ্চায়েত সিদ্ধান্ত দিল, অভিযোগ ভিত্তিহীন এবং ফাউন্ডেশনকে গ্রামের সংস্থা হিসাবে স্বীকৃতি দেওয়া হল। সুরেশ হেরে গিয়েছিল। শুধু নির্বাচনের লড়াই নয়, বরং সেই লড়াই যা ভয় এবং পরিবর্তনের মধ্যে ছিল। সেই রাতে অন্না প্রথমবারের মতো খুব কাঁদলেন। তুমি কেন কাঁদছ? রুবি জিজ্ঞেস করল। কারণ এখন আমার বিশ্বাস হয়ে গেছে আমি একা নই। রবি কোনো উত্তর দিল না। সে জানত এই অশ্রু দুর্বলতার নয়, এটা সেই ব্যথার ছিল যা এখন স্বাধীনতায় বদলে যাচ্ছিল। পরের সকালে অন্না একটি নতুন সংকল্প নিলেন। এখন দ্বীপঘর শুধু একটি গ্রামে থাকবে না, আমরা আরও গ্রামগুলিতেও এটাই শুরু করব। প্রত্যেক জায়গায় যেখানে কোনো বাচ্চা নিজের স্বপ্নের জন্য জায়গা খুঁজছে। রবি তার দিকে তাকাল। এখন সেই মেয়ে যে কখনো নিজের জুতো নোংরা হওয়া থেকে ভয় পেত, এখন পুরো মাটিতে নেমে এসেছে। সে বলল, যদি তুমি হাঁটো তবে আমি সাথে আছি, কিন্তু এই রাস্তা সহজ হবে না। অন্না হাসি মুখে বললেন, এখন আমি সহজ রাস্তার জন্য তৈরি হইনি। সেই দিন সূর্য একটু আরও উজ্জ্বল ছিল। ক্ষেতে বাতাস জোরে বইছিল এবং গ্রামের অলিতে গলিতে বাচ্চাদের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। দ্বীপঘর এখন একটি স্বপ্ন ছিল না, সে আন্দোলন হয়ে উঠেছে। দ্বীপঘরের জয় শুধু একটি পঞ্চায়েতের জয় ছিল না, এটা সেই আওয়াজগুলির জয় ছিল যা বছর ধরে দমন করা হয়েছিল। এটা প্রথমবার ছিল যখন গ্রামের মহিলারা ভয় ছাড়া কথা বলছিলেন, যখন বাচ্চারা নিজেদের স্বপ্নকে শব্দে ভরছিল, এবং যখন পরিবর্তন শুধু একটি স্লোগান নয়, একটি জীবন্ত সত্যি ছিল। কিন্তু অন্যার নজর এখন শুধু একটি গ্রামের ওপর ছিল না। আমাদের এই দ্বীপ আরও কোথাও জ্বালাতে হবে, সে রবিকে বলল। তোমার মানে? রবি জিজ্ঞেস করল, যদিও সে আগে থেকেই জানত। শুধু এটাই কেন, আশেপাশের গ্রামগুলিতেও তো বাচ্চা আছে, যাদের চোখে সেই একই প্রশ্ন থাকবে, সেই একই শূন্যতা থাকবে যা কখনো আমার চোখে ছিল। রবি হাসল, এবং সেই শূন্যতা এখন তোমার সংকল্প হয়ে উঠেছে। অন্যা একটি পরিকল্পনা তৈরি করলেন। প্রতি মাসে একটি নতুন গ্রাম, একটি নতুন শুরু। কিন্তু এটা সহজ ছিল না। সম্পদ সীমিত ছিল, মানুষজন অচেনা ছিল, এবং সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল বিশ্বাস। প্রথম গ্রাম নির্বাচন করা হল পাশের গ্রাম নাগরপুর। সেখানে আগে থেকেই অন্যার সম্পর্কে কথা হচ্ছিল, কিছু প্রশংসায়, কিছু অবিশ্বাসে, আর কিছু বিরোধে।
শহরের মেয়ে আসছে, আবার আমাদের চিন্তা পাল্টাতে। অন্যায়ের মোকাবিলা খোলা মনে করলেন। তিনি রবির সাথে নাগরপুর গেলেন। কোনো স্বাগত হল না। কিছু লোক চোখ ফেরালো, কিছুজন কটাক্ষ করল। তিনি গ্রামের মাঝখানে একটি ছায়াময় গাছের নিচে দাঁড়িয়ে শুধু এতটুকুই বললেন, আমি আপনাদের কিছু শেখাতে আসিনি, আমি নিজে শিখতে এসেছি, আপনাদের বাচ্চাদের থেকে, আপনাদের জীবন থেকে, আপনাদের পরিশ্রম থেকে। কিন্তু যদি আপনারা চান, তবে আমরা মিলে কিছু তৈরি করতে পারি যা এই মাটির সাথে যুক্ত হক এবং আকাশ পর্যন্ত যাক। কিছু বাচ্চা কৌতূহল নিয়ে তাকে দেখল, কিছু মহিলা ধীরে মাথা নাড়লেন। কিন্তু গ্রামের মুখিয়া দাঁড়িয়েছিল। এখানে লেখাপড়া থেকে বেশি জরুরি ক্ষেতের কাজ, স্বপ্ন খিদে মেটায় না, সে বলল। অন্যা চুপ রইলেন। তিনি কোনো তর্ক করলেন না, কোনো ভাষণ দিলেন না, শুধু একটি ঝোলা খুললেন এবং তা থেকে মাটির তৈরি ছোট ছোট বই বের করলেন। প্রত্যেকটি বইতে বাচ্চাদের আঁকা ছবি এবং গল্প ছিল যা তারা দ্বীপঘরে তৈরি করেছিল। এই হলো সেই স্বপ্ন যা এই বাচ্চারা নিজে বানিয়েছে। এই বইগুলি খিদে মেটায় না, কিন্তু এই সেই খিদে শেষ করতে পারে যা ভাবনার স্বাধীনতার হয়। গ্রামের কিছু যুবক কাছে এলো, বই দেখতে লাগল। ধীরে ধীরে পরিবেশ নরম হতে লাগল। অন্না একটি ছোট জায়গা চাইলেন, যেখানে তিনি 1 সপ্তাহ বাচ্চাদের সাথে সময় কাটাতে পারেন। গ্রামের মন্দিরের পিছনে একটি পুরনো ঝুপড়ি দেওয়া হলো, যেখানে আগে গবাদি পশু বাঁধা হতো। এখান থেকেই শুরু করব, তিনি বললেন। পরের 7 দিন তিনি এবং রবি রোজ বাচ্চাদের ডাকতেন, গল্প শোনাতেন, ছবি আঁকাতেন এবং যখন বাচ্চারা আসতো না, তখন নিজে গ্রামের অলিতে গলিতে গিয়ে তাদের ডাকতেন। শুরুতে শুধু 5টি বাচ্চা এলো, তারপর 10, তারপর 15। 8ম দিন একটি মহিলা এলেন। তার হাতে বাঁশি রুটি ছিল। এই আমার ছেলে তোমাদের জন্য পাঠিয়েছে। সে বলে যে প্রথমবারের মতো তার মনে হলো যেন সেও কিছু হতে পারে। অন্না রুটিগুলি নিলেন, চোখ ভরে এলো। এই সম্মান কোনো পুরস্কারের চেয়েও বড় ছিল। ধীরে ধীরে গ্রাম পাল্টাতে লাগল। ঝুপড়িকে রং করা হলো, তার বাইরে একটি বোর্ড লাগানো হলো, নবদ্বীপ কেন্দ্র। এটা এখন দ্বীপঘরের 2য় শাখা ছিল। এই সাফল্যের পর অন্নাকে অনেক আমন্ত্রণ আসতে লাগল। জেলা প্রশাসন তাকে একটি কার্যক্রমে আমন্ত্রণ জানাল, গ্রাম উন্নয়নে মহিলা নেতৃত্ব নিয়ে বক্তৃতা দেওয়ার জন্য। রবি কিছুটা চিন্তিত ছিল। সেখানে অনেক নেতা থাকবেন, অফিসার থাকবেন, তাদের দুনিয়া আলাদা। অন্না বললেন, আর আমার দুনিয়া এখন মাটির সাথে যুক্ত, হয়তো তাদের এটাই শুনতে হবে। সেই দিন যখন তিনি মঞ্চে গেলেন, তখন তার কাছে কোনো স্লাইড শো ছিল না, কোনো পরিসংখ্যান ছিল না, শুধু অভিজ্ঞতা ছিল। আমি ভেবেছিলাম পরিবর্তন শহর থেকে আসে, কিন্তু আমাকে গ্রামের একটি মেয়ে শিখিয়েছে যে যখন তুমি নাম ছাড়া কিছু ভালো করো, তখন তার প্রভাব সবথেকে গভীর হয়। মানুষজন শুনতে লাগল, কিছুজন মাথা নাড়ল, কিছুজন হাততালি বাজাল। কার্যক্রমের পর একজন প্রবীণ অফিসার কাছে এলেন। আপনার সংস্থার জন্য সরকার থেকে সাহায্য মিলতে পারে যদি আপনি চান। অন্না বললেন, আমার সাহায্য নয়, অংশীদারিত্ব চাই, যেখানে সরকার শুনবে এবং গ্রাম বলবে। তার সরলতা এবং স্পষ্টতা প্রভাব ফেলল। পরের মাসে তার সংস্থা জেলা স্তরে উদাহরণমূলক উদ্যোগ হিসেবে স্বীকৃত পেল। কিন্তু তার জন্য সবথেকে বড় জয় সেটা ছিল যখন নাগরপুরের রেখা প্রথমবারের মতো মঞ্চে দাঁড়িয়ে কবিতা পড়ল, নিজের লেখা কবিতা। সে পড়ল। মা বলতো, পড়লে পেট ভরে না। আমি মাকে জিজ্ঞেস করলাম, স্বপ্নেরও কি স্বাদ হয়? আজ যখন আমি বই খুলি, তখন খিদে কম লাগে, কারণ ভেতর থেকে ভরে উঠছি। সেদিন দ্বীপঘরের ছাদে অন্না চুপচাপ আকাশের দিকে দেখলেন। কিছু তারা ছিল, কিছু অন্ধকার ছিল, কিন্তু এখন তিনি অন্ধকারকে ভয় পেতেন না। রবি, সে বলল, আমরা আরও গ্রামের দিকে চলি। রবি হেসে বলল, যতক্ষণ সূর্যমুখী সূর্যের দিকে তাকাবে, আমরা চলতে থাকব। এবং তারা আবার নিজের ঝোলা তুললেন, বই বাঁধলেন, কিছু বীজ পকেটে রাখলেন এবং বেরিয়ে পড়লেন। কারণ এখন এটা শুধু একটি আন্দোলন ছিল না, এটা বিশ্বাস ছিল যে যেখানেই কোনো বাচ্চা স্বপ্ন না দেখে ঘুমিয়ে যায়,
সেখানেই দ্বীপ চালানো জরুরি। 6 মাস কেটে গেছে। দ্বীপঘর এখন একটি ধারণা হয়ে উঠেছে। শুধু গ্রামগুলিতে নয়, বরং শহরগুলিতেও এর প্রতিধ্বনি পৌঁছাতে শুরু করেছে। অন্না এবং রবি মিলে 7টি গ্রামে নবদ্বীপ কেন্দ্র খুলেছিলেন। প্রতিটি জায়গায় একটি পুরানো স্থানকে রং করে, বই দিয়ে ভরে, বাচ্চাদের আওয়াজ দিয়ে জীবিত করা হয়েছিল। প্রতিটি গ্রামে একটি বাচ্চা এখন নিজেকে অদৃশ্য নয়, বরং জরুরি মনে করতে শুরু করেছে। কিন্তু প্রতিটি যাত্রার শেষ পর্যায়ের মতো অন্যার যাত্রারও এখন একটি নতুন দিকের প্রয়োজন ছিল। এক সকালে রবি দেখলেন যে অন্না চুপচাপ বসে আছে, একটি পুরানো ডায়েরিতে কিছু লিখছে। কি ভাবছ? সে জিজ্ঞেস করল। ভাবছি ফিরে যাওয়ার সময় হয়ে গেছে, সে বলল। রবির স্বর ক্ষীণ ছিল, যেন সে আগে থেকেই উত্তর জানত। শহর, সেখানেও তো বাচ্চা আছে। অলিতে গলিতে ঘোরা, স্কুল থেকে বাইরে, স্বপ্ন থেকে দূরে, সেখানেও দ্বীপের প্রয়োজন। রবি কিছু বলল না। অন্না তার হাতে একটি কাগজ রাখলেন। দ্বীপঘর ট্রাস্টের বিস্তার পরিকল্পনা, যাতে শহরের বস্তিতে ছোট পাঠাগার, মোবাইল লাইব্রেরি ও মহিলা ক্ষমতায়ন কেন্দ্র খোলার পরিকল্পনা ছিল। আমি ফিরে যাচ্ছি, কিন্তু পিছনে নয়, এগিয়ে। রবি হাসি মুখে বলল, আমি জানতাম একদিন এমনটা আসবে। আর তুমি? অন্না জিজ্ঞেস করলেন। আমি এখানেই থাকব, কারণ প্রতিটি জাহাজের একটি তীর প্রয়োজন। তুমি উড়বে, আমি অপেক্ষা করব। পরের দিন গ্রামের চত্বরে অন্না সবাইকে ডাকলেন। আমি যাচ্ছি, তিনি বললেন, কিন্তু আপনারা সবাই যা দিয়েছেন তা আমি সাথে নিয়ে যাচ্ছি। এই বিশ্বাস যে পরিবর্তন সম্ভব, আর এই প্রতিশ্রুতি যে দ্বীপঘর এখন শুধু একটি জায়গা নয়, একটি অনুভূতি। বাচ্চারা উদাস হল। রেখা তার হাত ধরে নিল। আপনি আবার আসবেন তো? হ্যাঁ, অন্না বললেন। প্রতিবার যখন তোমাদের শব্দ বই হবে, প্রতিবার যখন তোমাদের কবিতা মঞ্চে প্রতিধ্বনিত হবে, আমি সেখানেই থাকব, তোমাদের সাথে। বিদায়ের সকাল ছিল। তিনি সেই লাল ওড়না পরেছিলেন যা প্রথমবার গ্রামে এসছিলেন। এখন সেটা ধুলো দিয়ে নয়, পরিশ্রমের রেখা দিয়ে ভরা ছিল। যখন তিনি রবিকে বিদায় জানাতে এলেন, তখন সে তুলসী গাছের কাছে বসেছিল। এই নাও, সে একটি টপ তার দিকে এগিয়ে দিল। সেই তুলসীরই একটি অংশ। এটাকে সেখানে লাগিও যেখানে তোমার পরীর দ্বীপঘর খুলবে। অন্না সেটা নিলেন যেন কোনো আমানত। আর এই, রবি আরেকটি প্যাকেট দিল, সূর্যমুখীর বীজ। একটি বীজ সেই সব বাচ্চাদের নামে যারা কখনো ভেবেছিল যে তারা শুধু মাটির অংশ, কিন্তু আসলে তারা তো আলোর পিছু ছুটতে পারে। তিনি শুধু বললেন, ধন্যবাদ। বাস চলতে শুরু করল। জানালা দিয়ে বাইরে দেখতে দেখতে অন্না প্রথমবারের মতো গ্রামকে পিছনে ছাড়লেন, কিন্তু এমন মনে হল যেন তিনি নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিছু মাস পর শহরের একটি বস্তিতে একটি পুরানো বাসকে রং করা হল। তার বাইরে লেখা হল, চলন্ত লাইব্রেরি, যেখানে শব্দ ঘরে পৌঁছায়। সেখানেই এক কোণে তুলসী গাছটি ছিল এবং ভেতরে দেওয়ালে বাচ্চাদের আঁকা ছবি। একদিন এক সাংবাদিক এলো, সেই একই যিনি দ্বীপঘরের শুরুটা কভার করেছিলেন। আপনার এখন কি মনে হয়? সে জিজ্ঞেস করল। অন্না হাসি মুখে উত্তর দিলেন, আগে আমি ভাবতাম যে পরিবর্তনের মানে হল দুনিয়া পাল্টানো। এখন বুঝি, যদি একটি বাচ্চা নিজের ভেতরে আলো দেখতে পায়, তবে একটি দুনিয়া নিজেই পাল্টে যায়। আর রবি? সাংবাদিক জিজ্ঞেস করল। অন্না আকাশের দিকে তাকালেন। সে সেখানেই আছে যেখানে বীজ বোনা হয়। আমি সেখানে আছি যেখানে সেই বীজ অঙ্কুর হয়। সেই গ্রামেই রবি এখনও প্রতি সকালে দ্বীপঘর খোলে, বই গোছায় এবং বাচ্চাদের কবিতা শেখায়। একদিন সে দেখল যে দরজায় একটি ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। আমি নতুন, আমি পড়তে জানি না। রবি দরজা পুরোটা খুলল। তবে এসো, এখান থেকেই শুরু হয় দ্বীপ। শেষ দৃশ্যে অন্য একটি মঞ্চে দাঁড়িয়ে থাকেন, পেছনে স্ক্রিনে বাচ্চাদের হাসি, গান, ছবি। তিনি বলেন, আমরা সব জায়গায় সব কিছুকে পাল্টাতে পারি না, কিন্তু আমরা একটি বাচ্চা, একটি গ্রাম, একটি স্বপ্ন অবশ্যই পাল্টাতে পারি, এবং কখনো কখনো শুধু ততটুকুই যথেষ্ট হয়। লোকজন হাততালি বাজায়, কিন্তু আন্না শুধু হাসেন, কারণ তিনি জানেন আসল হাততালি তো তখন বেজেছিল যখন কেউ প্রথমবারের মতো নিজে থেকে বলেছিল, আমিও কিছু করতে পারি। এবং দ্বীপ কখনো নেভে না যদি কেউ প্রতি রাতে তাকে আবার জ্বালাতে তৈরি থাকে।